নুপুর ক্লাস শুরু করে দে। এই সকাল থেকে এক কাপ চাও খাই নাই। এটা তো বুঝতে হবে নাকি বিষয়টা? ম্যামকে ইনফর্ম করা হয়েছে যে আমাদের ক্লাস শেষ। হুম। তোর বাড়িতে খাবার নাই? ম্যামকে একটু কেউ জানাও যে সকাল থেকে এক কাপ চাও খাই নাই। কি বলো, তুমি সকাল থেকে ক্লাস করতেছো? সকাল থেকে ক্লাস করতেছি, এক কাপ চাও খাই নাই এখনো। হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? ইয়েস ম্যাম। ইয়েস ম্যাম। ম্যাম দিশা জয়েন হইতে পারতেছে না, কেন? একসেপ্ট আমি করতেছে না ওকে। আচ্ছা, কো-হোস্ট যে আছো সে একটু ওকে একসেপ্ট করো। সবাই আমার সেল ফোনের স্ক্রিনটা দেখতে পাচ্ছো? জি ম্যাম, ইয়েস দেখা ম্যাম। যাচ্ছে। ম্যাম এখানে তো ওয়েটিং রুম নেই, তাহলে তো মানে একসেপ্ট না হওয়ার এখানে অপশনই নেই। আমার কাছে কিন্তু কারো রিকোয়েস্ট পেন্ডিং দেখাচ্ছে না। জি ম্যাম, এখানেও না। মেবি ওর নেটওয়ার্ক ইস্যু হচ্ছে ম্যাম। হ্যাঁ, হতে পারে। দিশাকে বলো মাঝে মাঝে যদি নেটওয়ার্কের কারণে এমন হয়। ওকে বলো যদি ওয়াইফাই তে সমস্যা হয় মোবাইল ডেটা দিয়ে যাতে জয়েন হয়ে নেয়। ম্যাডাম মোবাইল ডেটা অনেক সময় সমস্যা করে ম্যাডাম। আমরা গত ক্লাস পর্যন্ত কিভাবে একটা কেবলড ল্যান কানেকশন সেট আপ করবো, তারপর সেখানে কিভাবে আমরা মাল্টিপল এক্সেস করতে গিয়ে কলিশন যাতে না হয় সেটা কি করব, এগুলো দেখেছিলাম। আজকে আমরা দেখতে যাচ্ছি ওয়্যারলেস ল্যান কিভাবে আমরা সেট আপ করতে পারি, তার কিছু বেসিক টার্মিনোলজির সাথে আমরা পরিচিত হব। ওয়্যারলেস ল্যান কিন্তু অলরেডি আমরা সেট আপ করেছি ল্যাবে। জাস্ট থিওরিটিক্যাল ব্যাকগ্রাউন্ড গুলো আমরা আগে যেটা আমাদের জানা ছিল না সেটা এখন আমরা দেখবো। তো এখন ওয়্যার্ড ল্যানের চাইতে আমাদের সবার হাতে হাতে যে জিনিসটা অ্যাভেলেবল সেটা হচ্ছে ওয়্যারলেস ল্যান, যে আমরা কোনো একটা জায়গায় গেলেই আগে দেখি যে এখানে ওয়াইফাই অ্যাভেলেবল আছে কিনা। ওয়াইফাইটা ইউজ করে আমরা পিসি, ল্যাপটপ, তারপর ট্যাবলেট বা স্মার্টফোন এগুলোকে কানেক্ট করতে পারি ইন্টারনেটের সাথে। তো এই যে ওয়্যারলেস ল্যান স্ট্যান্ডার্ডটা, এটা IEEE 802.11 এটা নিয়ে কাজ করে। আর ইথারনেটেরটা ছিল 802.3। তো এখন এই যে ওয়্যারলেস ল্যান, এটা যদি আমরা আর্কিটেকচারের দিক দিয়ে দেখি বা নেটওয়ার্কের গঠনের দিক দিয়ে দেখি তাহলে এখানে দুই ধরনের আমরা নেটওয়ার্ক দেখতে পারি আর্কিটেকচারের বেসিসে। একটা হচ্ছে ম্যাম ইনফ্রাস্ট্রাকচার মোড। হ্যাঁ বলো। ম্যাম ম্যাম ও হচ্ছে ডাটা দিয়ে হচ্ছে ইয়া করছে, কিন্তু জয়েন হইতে পারতেছে না। কিন্তু এখানে তো ওয়েটিং রুম নাই। আচ্ছা, একটু ওয়েট করো, আমি দেখি। আমাদের এখানে তো কোনো পার্টিসিপেন্টের কোনো ম্যাক্সিমাম লিমিটও নাই। আচ্ছা, ওকে দেখো তো ও কি সঠিক লিংকে ক্লিক করেছে কিনা। সাদিক হাসান, তোমার রোল নাম্বারটা একটু অ্যাড করো তোমার, না হলে অ্যাটেন্ডেন্স রেকর্ড হবে না। হ্যাঁ, দিশাকে বলো আমরা গুগল ক্লাসরুমে যে লিংকটা দিয়েছি সেই লিংকটা ইউজ করে জয়েন হওয়ার চেষ্টা করতে।
দেখো আর্কিটেকচার মোডে যেটা হয় সেটা হচ্ছে একটা অ্যাক্সেস পয়েন্ট থাকে, যেই অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে তুমি কোনো একটা নেটওয়ার্কের সাথে কানেক্টেড থাকো। যেমন ধরো আমরা যখন একটা রাউটারের সাথে কানেক্টেড থাকি, তখন রাউটারটা কানেক্টেড থাকে কার সাথে? নেটওয়ার্কের সাথে বা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে। তারপর ওই রাউটারকে ইউজ করে আমরা নেটওয়ার্কের সাথে সংযোগ স্থাপন করতে পারি। এই মোডটাকে বলা হয় ইনফ্রাস্ট্রাকচার মোড। যেমন এখানে তোমরা ফিগারে দেখতে পাচ্ছ যে একটা অ্যাক্সেস পয়েন্ট দেখানো হচ্ছে। সেই অ্যাক্সেস পয়েন্টটা কার সাথে যুক্ত? নেটওয়ার্কের সাথে যুক্ত। আবার ক্লায়েন্টটা কার সাথে কানেক্টেড? ক্লায়েন্ট গুলা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্টেড। তাহলে ক্লায়েন্টকে যদি ডেটা প্যাকেট পাঠাতে হয় বা রিসিভ করতে হয়, তাহলে অবশ্যই কার মাধ্যমে হতে হবে? অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে হতে হবে। তো অ্যাক্সেস পয়েন্টটা আবার যেই নেটওয়ার্কের সাথে যুক্ত, সেটা সাধারণত হয়ে থাকে একটা ওয়্যার্ড নেটওয়ার্ক বা একটা ব্যাকবোন ইথারনেট বেসড নেটওয়ার্ক। এই নেটওয়ার্কটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা এতদিন যেটাকে ব্যাকবোন নেটওয়ার্ক বলে এসেছি, সেটাকে আমরা আরো আরেকটা নামে ডাকতে পারি, যেই নামটা হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে ইনফ্রাস্ট্রাকচার মোডে ক্লায়েন্ট যুক্ত ম্যাম থাকবে কার সাথে? হ্যাঁ বলো। ম্যাম হচ্ছে ও পারতেছে না কোনোভাবে আর কি, ওই 12টা 15 নিউ লিঙ্কেই জয়েন হইতেছে কিন্তু হচ্ছে হইতেছে না আর কি। এটার সমাধান তো আমার কাছে নেই। আচ্ছা আচ্ছা, তুমি একটা কাজ করো, তোমার সাথে দিশার কথা হচ্ছে কোথায়? হোয়াটসঅ্যাপে? জি ম্যাম। আচ্ছা, হোয়াটসঅ্যাপে কথা বলে ওর সাথে তো তাহলে ধুর, কানেকশন ঠিক থাকার কথা। পুরানো নেটওয়ার্ক রেডি বল। যাই হোক, আমরা কন্টিনিউ করি। তোমার ক্লায়েন্ট গুলো দেখো যুক্ত আছে কার সাথে? এক্সেস পয়েন্টের সাথে। আর এক্সেস পয়েন্ট গুলো কানেক্টেড আছে কার সাথে? নেটওয়ার্কের সাথে। নেটওয়ার্কের সাথে। তুমি চাইলে দিশাকে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কানেক্ট করতে পারো। ম্যাম কিভাবে আমি তো জানি না, পারি না। একটা একটা ডিভাইস তোমার? জি ম্যাম। ম্যাম ও আচ্ছা, ম্যাম তাহলে অনেক তো লিঙ্ক কাজ করে না, তখন ও অন্য অ্যাপে লিঙ্ক দিয়ে দেখা যেতে পারে, লিঙ্ক কপি করে। যেমন অনেক সময় ক্লাসরুম থেকে ঢুকতে পারি না, তখন দেখা যায় যে হোয়াটসঅ্যাপে আরেকজনকে দিয়ে লিঙ্ক কপি করে পাঠিয়ে দিলে একটু তখন আসলে কেউ একটু আমাদের গ্রুপের লিংকটা সেন্ড কর, আমার হচ্ছে কপি হইতেছে না আর কি। আমি পাঠাইছি। আচ্ছা, যাই হোক, আমরা দিশা জয়েন করার চেষ্টা করতে থাকুক, আমরা এটা আবার এমনিও সামারাইজ করব। আমরা কন্টিনিউ করতে থাকি। তো প্রতিটা ক্লায়েন্ট যুক্ত হবে কার সাথে? এক্সেস পয়েন্টের সাথে। এক্সেস পয়েন্টটা যুক্ত থাকবে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে। এই ব্যাকবোন নেটওয়ার্কটা টিপিক্যালি একটা ওয়্যার্ড নেটওয়ার্ক, যেটার আরেকটা নাম আমরা কি দিতে পারি? যেটাকে আমরা এতদিন ব্যাকবোন নেটওয়ার্ক বলে এসেছি, সেটাকে আমরা ডিস্ট্রিবিউশন সিস্টেম নামেও ডাকতে পারি। এখন আসি আরেকটা মোড। এতক্ষণ আমরা যেটা নিয়ে কথা বলছিলাম সেটা ছিল ইনফ্রাস্ট্রাকচার মোড। এখন আমরা আরেকটা নতুন মোড দেখছি, যেটার নাম হচ্ছে অ্যাডহক নেটওয়ার্ক মোড। অ্যাডহক নেটওয়ার্ক মোডের ফিগারটা দেখো তো, 3টা পিসি দেখানো যাচ্ছে। 3টা পিসি ওরা ইন্ডিকেট করেছে যে একটা আরেকটার সাথে কানেক্টেড আছে। এটা ল্যাপটপ দেখানো হয়েছে, ল্যাপটপের জায়গায় এটা স্মার্টফোনও হতে পারতো। তো আমরা এই ধরনের কি কোনো নেটওয়ার্ক ইউজ করেছি যে কোনো রকমের অ্যাক্সেস পয়েন্ট ছাড়া বা কোনো রকমের রাউটার ছাড়া, কোনো রকমের সুইচ ছাড়া একটা ডিভাইস আরেকটা ডিভাইসের সাথে কানেক্টেড হয়ে ফাইল শেয়ারিং করছে, এরকম কি আমরা কখনো দেখেছি, ইউজ করেছি? ম্যাম টপোলজি। না, অ্যাডহক নেটওয়ার্কটা এই যে দেখো ফিগারে কি দেখা যাচ্ছে। এখন আমরা যে ফিগারটা দেখছি, সেখানে কোনো রাউটার, কোনো অ্যাক্সেস পয়েন্ট, কোনো সুইচ আছে? জি না ম্যাম। নেই। তারপর এখানে দেখা যাচ্ছে জাস্ট 3টা ল্যাপটপ একটা আরেকটার সাথে কানেক্টেড আছে এরকম দেখানো হচ্ছে। তো এরকম আমরা কোনো রকমের সুইচ বা রাউটার ইউজ না করে
এক মোবাইল থেকে আরেক মোবাইলে ফাইল শেয়ার কি করেছি আগে? ব্লুটুথের মাধ্যমে। ম্যাম ব্লুটুথ ইউজ করে তো করছি। হ্যাঁ, ব্লুটুথের মাধ্যমে ম্যাম আমরা করেছি। একই জিমেইল যদি আমরা অ্যাড করি তাহলে তো করতে পারবো। বুঝি নাই। ম্যাম ৩ টা পিসিতে যদি একই জিমেইল অ্যাড করি তাহলে দেখা যাচ্ছে যেকোনো একটা ইনফরমেশন তো আমার ৩ টা কম্পিউটারে চলে আসবে। আচ্ছা, এটা আমি আগে ইউজ করি নাই। তারপর আর কি আছে? ম্যাম হটস্পট কানেক্ট করে করা যেতে পারে। হটস্পট দিয়ে করতে পারি। আর ম্যাম গুগল ফাইলস দ্বারা। তাহলে আমরা দেখছি এরকম অনেকগুলা অপশন আছে যেখানে আমরা কি করতে পারি, কোনো রকমের একটা অ্যাক্সেস পয়েন্ট ইউজ না করে, বা এই যে আমরা বিভিন্ন ধরনের ফাইল শেয়ার করি ব্লুটুথ দিয়ে হোক বা তোমরা যেগুলো বললে, সেখানে আমরা কি দেখছি যে আমরা এখানে কোনো রাউটার ইউজ করছি না, কোনো সুইচ ইউজ করছি না, কিন্তু একটা নোড থেকে আরেকটা নোডে ফাইল যাচ্ছে। তার মানে কি এখানে নেটওয়ার্কটা কে এস্টাবলিশ করছে? নেটওয়ার্কটা কি এখানে কোনো অ্যাক্সেস পয়েন্ট এস্টাবলিশ করছে নাকি আমরা নিজেরাই এস্টাবলিশ করছি? নিজেরা ম্যাম। তাহলে যদি কোনো রকমের সেপারেট অ্যাক্সেস পয়েন্ট ছাড়া একাধিক নোড নিজেদের মধ্যে কমিউনিকেশন করতে পারে বা একজন আরেকজনের কাছে সরাসরি ফ্রেম পাঠাতে পারে, এরকম একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করে, এই ধরনের নেটওয়ার্ক গুলাকে বলা হয় অ্যাডহক নেটওয়ার্ক নোড। এখন আমরা ইনফ্রাস্ট্রাকচার মোডের কিছু টার্মিনোলজির সাথে একটু পরিচিত হই। ইনফ্রাস্ট্রাকচার মোডে যে জিনিসটা তোমাকে ওয়্যারলেস ল্যান নেটওয়ার্কের সাথে ইন্টারফেস হিসেবে কাজ করবে, সেই জিনিসটা হলো একটা কন্ট্রোল মডিউল। এই কন্ট্রোল মডিউলটা কি? এটা হতে পারে একটা ব্রিজ অথবা একটা রাউটার, যেটা কিনা তোমাকে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। তাহলে যখন মনে করো একটা রুমে একটা রাউটার আছে আর আছে অনেকজন ইউজার, ৫ জন ইউজার, তাহলে ৫ জনের যে প্যাকেট গুলো, ৫ জনের যে ফ্রেম গুলা, সবগুলো ওই রাউটারের থ্রু আসতে হবে, আবার রাউটারের থ্রু ট্রান্সমিট হতে হবে। এখন কখন কারটা পাঠাবে, আগে কে চান্স পাবে, পরে কে চান্স পাবে, আবার সবারটা পাঠাতে পারছে কিনা, যেমন তোমার বাসায় যে রাউটারটা আছে সেটা দিয়ে তুমি তোমার বাসায় যতজন ইন্টারনেট ইউজ করে সবাই নেটওয়ার্কের অ্যাক্সেস পাচ্ছ। এমন কিন্তু হয় না যে শুধু তুমি পাচ্ছ বা তোমার ভাই পাচ্ছে বা তোমার বোন পাচ্ছে বা তোমার মা বাবা পাচ্ছে, সবার কাছেই কিন্তু কি আসছে, সবার ইকুয়াল কাছে অ্যাক্সেস। এক্স্যাক্টলি। তাহলে এই জিনিসটা ও কিভাবে এনশিওর করে? সেই কন্ট্রোল মডিউলটার মধ্যে নিশ্চয়ই এমন কিছু মেকানিজম থাকতে হবে যে কিনা কোনো একটা সার্টেন লজিকের উপরে বেস করে সবার জন্য এক্সেসটা নিশ্চিত করে। তাহলে যেই মডিউলটা কোনো একটা সার্টেন এরিয়াতে যতজন ইউজার আছে প্রত্যেকের জন্য এক্সেসটা কন্ট্রোল করছে, সেই মডিউলটা হচ্ছে কন্ট্রোল মডিউল। আর এই কন্ট্রোল মডিউলটাই তোমাকে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। এখন কন্ট্রোল মডিউলের সংখ্যার উপরে বেস করে আমরা ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ককে দুই ভাবে দেখতে পারি। একটা ওয়ে হচ্ছে সিঙ্গেল সেল WLAN। এখানে দেখো যতগুলো ওয়্যারলেস এন্ড সিস্টেম দেখানো যাচ্ছে, এই তোমরা ফিগারটা একটু খেয়াল করো। ফিগারে দেখো একটা ইথারনেট সুইচ দেখা যাচ্ছে। এই ইথারনেট সুইচের সাথে কোথাও একটা সার্ভার যুক্ত, কোথাও একটা ডেস্কটপ যুক্ত, কোথাও একটা ব্রিজ অথবা রাউটার যুক্ত। আবার সেই ইথারনেট সুইচের একটা কানেকশন এসেছে কোথায়? একটা কন্ট্রোল মডিউলের কাছে। এই কন্ট্রোল মডিউলের চারপাশে যতগুলো ডিভাইস আছে, আমরা দেখতে পাচ্ছি একটা সুইচ, তারপরে দেখতে পাচ্ছি একটা সার্ভার, তারপর পিসি দেখতে পাচ্ছি বেশ কয়েকটা, আরেকটা ইউজার মডিউল দেখা যাচ্ছে। তাহলে এই সবগুলো কার সাথে যুক্ত? এই কন্ট্রোল মডিউলটার সাথে কন্ট্রোল মডিউলের সাথে। যুক্ত। তাহলে এই কন্ট্রোল মডিউলটার কভারেজ এরিয়ায় যতগুলো এন্ড সিস্টেম আছে, সেই সবগুলো সিস্টেম এই কন্ট্রোল মডিউলের ব্যবস্থাপনার আন্ডারে থাকবে। এই ধরনের যে সেলগুলো, সেগুলোকে বলা হচ্ছে সিঙ্গেল সেল WLAN।
বা আমরা অন্যভাবে বলতে পারি সিঙ্গেল সেল WLAN হচ্ছে এমন একটা সেল যেখানে কিনা একটা সিঙ্গেল কন্ট্রোল মডিউল থাকবে। তাহলে এটা যদি হয় সিঙ্গেল সেল, দ্যাট মিনস মাল্টিপল সেলও নিশ্চয়ই আছে। এখানে একটু খেয়াল করো তো, আগে আমরা কি দেখেছিলাম? ইথারনেট সুইচটা একটু এখানে দেখো। প্রথমে এই ইথারনেট সুইচটার সাথে একটা কন্ট্রোল মডিউল কানেক্টেড ছিল। এখন একটু দেখো তো, একটা ইথারনেট সুইচ থেকে কয়টা কন্ট্রোল মডিউল কানেক্টেড? 3টা কন্ট্রোল তিন মডিউল দেখতেছি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি একটা ইথারনেট সুইচের সাথে 3টা কন্ট্রোল মডিউল কানেক্টেড। আগে সবগুলো ডিভাইস এই একটা কন্ট্রোল মডিউলের কভারেজ এরিয়াতে ছিল। এখন দেখো প্রতিটা কন্ট্রোল মডিউলের আন্ডারে বেশ কয়েকটা করে ইউজার ডিভাইস দেখতে পাচ্ছি না? এখানে ইউএম দিয়ে বোঝানো হচ্ছে ইউজার মডিউলকে। জি তাহলে প্রথমটার আন্ডারে 4টা, দ্বিতীয়টার আন্ডারে 4টা, তৃতীয়টার আন্ডারে 4টা, এরকম আমরা 3টা জোন দেখতে পাচ্ছি 3টা কন্ট্রোল মডিউলের আন্ডারে। এই ধরনের যে ওয়্যারলেস সিস্টেম গুলো সেগুলাকে আমরা বলি মাল্টিপল সেল WLAN। তাহলে যদি একাধিক কন্ট্রোল মডিউলের আন্ডারে বিক্ষিপ্তভাবে কিছু ডিভাইস যুক্ত থাকে, আবার ওই সবগুলো কন্ট্রোল মডিউল যুক্ত দেখো কার সাথে? একটা কমন ইথারনেট সুইচের সাথে, একটা কমন ব্যাকবোন নেটওয়ার্কের সাথে। এই ধরনের যে সিস্টেম গুলো সেটাকে বলা হচ্ছে মাল্টিপল সেল WLAN। এখন আমরা যখন কোনো একটা ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ক সেট আপ করতে চাইবো, তখন আমাদেরকে বেশ কয়েকটা জিনিস মাথায় রেখে সেট আপ করতে হবে। তার মধ্যে প্রথমেই কি আসে? থ্রুপুট। থ্রুপুট জিনিসটা আসলে তোমার ক্যাপাসিটির সাথে রিলেটেড। আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমরা যাতে এই নেটওয়ার্কটা যেটা সেট আপ করবো সেটার ম্যাক্সিমাম ক্যাপাসিটি যাতে আমরা এক্সেস করতে পারি, কোনো ক্যাপাসিটি যাতে ওয়েস্ট না হয়। যেমন তোমরা যখন কোনো একটা রাউটার কিনতে যাও, তখন কি কি জিনিস খেয়াল রেখে রাউটারটা কিনো? সবচেয়ে ভালো যেটা হবে এটা কেমন কভারেজ দিতে পারবে, তারপরে তোমার কিরকম কয়টা ডিভাইসে তুমি একসাথে নেট অ্যাক্সেস করতে পারবে, এই সব কিছু তোমার মাথায় রেখে পারচেজ করতে হয় না? কোনো একটা নেটওয়ার্ক যখন তুমি এস্টাবলিশ করতে চাও, তো তখন তোমাকে অবশ্যই কি মাথায় রাখতে হবে? এই মিডিয়ামটা যাতে সবাই এফিশিয়েন্টলি ইউজ করতে পারে, এই ক্যাপাসিটিটার যাতে ম্যাক্সিমাম সুবিধা আমরা পাই। তারপর তোমাকে দেখতে হবে কি নাম্বার অফ নোড। তাহলে আমরা যখন নেটওয়ার্ক সেট আপ করবো তখন আমাদেরকে এটা মাথায় রেখে করতে হবে যাতে ম্যাক্সিমাম নাম্বার অফ নোড বা ম্যাক্সিমাম নাম্বার অফ ইউজার, অথবা যতজন পর্যন্ত আমাদের দরকার। তারও হয়তো এমন একটা নেটওয়ার্ক সেট আপ করতে হবে যে 5জন ইউজ করবে, তার 5জন অ্যাক্সেস করতে পারে এমন হলেই যথেষ্ট। কাউকে আবার এমন একটা নেটওয়ার্ক সেট আপ করতে হবে যেখানে কিনা 100জন ইউজার। তাহলে তোমার ইউজার কতজন, নাম্বার অফ নোড কতটা হতে পারে সেটা মাথায় রেখে নেটওয়ার্কটা ডিজাইন করতে হবে। তারপরে আসে কানেকশন টু ব্যাকবোন ল্যান। তাহলে আমি একটা রাউটার নিয়ে আসলাম, সেই রাউটারটা আমি জাস্ট বাজার থেকে কিনে এনেই কি আমি ইন্টারনেট ইউজ করতে পারবো, নাকি রাউটারের সাথে আগে ব্যাকবোন নেটওয়ার্কের কানেকশনটা জরুরি? রাউটারের সাথে ব্যাকবোন নেটওয়ার্কের কানেকশন দিতে হবে। অবশ্যই রাউটারের সাথে ব্যাকবোন নেটওয়ার্কের কানেকশন থাকতে কানেকশন হবে। দিতে হবে। তারপরে আসে সার্ভিস এরিয়া, যে আমি কতটুকু এরিয়া পর্যন্ত সার্ভিসটা প্রয়োজন। সাধারণত যে ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ক গুলো থাকে সেগুলো 100 থেকে 300 মিটার পর্যন্ত সার্ভিস এরিয়া দিতে পারে। তারপর আরেকটা জিনিস কি আসে? ব্যাটারি পাওয়ার কনজাম্পশন। তো এখন আমাদের যে ডিভাইস গুলো আমরা ইউজ করব সেগুলোর ব্যাটারি পাওয়ার কনজাম্পশন কেমন হবে, তারপরে এমন ভাবে আমাদেরকে নেটওয়ার্কটা সেট আপ করতে হবে যাতে করে ব্যাটারি লাইফটা লং হয়। তারপরে আবার কি দেখতে হবে? ট্রান্সমিশন রোবাস্টনেস এন্ড সিকিউরিটি দেখতে হবে। যেমন আমি যখন রাউটারটা অ্যাক্সেস করছি তখন অনেক সময় কি হতে পারে, তার পাশে অনেক ধরনের নয়েজ থাকতে পারে, বিভিন্ন ধরনের ইন্টারফারেন্স থাকতে পারে। তো সেখান থেকে যাতে আমার ট্রান্সমিশন কোয়ালিটি হ্যাম্পার না হয় এটা মাথায় রাখতে হবে।
তারপরে আসে কোলোকেটেড নেটওয়ার্ক অপারেশন। যেমন আমি একটা জায়গায় কোনো একটা রাউটার বসালাম, আমার উপরের ফ্লোরে আরেকটা রাউটার বসালো। তো দেখা যাচ্ছে আমার আর তার কভারেজ এরিয়াটা কি হয়ে যাচ্ছে, ওভারল্যাপ হয়ে যাচ্ছে। এখন এই কভারেজ এরিয়া ওভারল্যাপের কারণে একজনের কারণে যাতে আরেকজনের অপারেশন বা একজনের কারণে আরেকজনের ইন্টারনেট ব্রাউজিং এ যাতে কোনো সমস্যা না হয়, এই জিনিসটাই হচ্ছে তোমার কোলোকেটেড নেটওয়ার্ক অপারেশন এনশিওর করা। তারপর আসে লাইসেন্স ফ্রি অপারেশন। এই যে আমরা যে ওয়াইফাই ইউজ করি, এটার জন্য কি আমরা কেউ কোনো লাইসেন্স পারচেজ করেছি? না। বা আমরা যখন কোনো একটা রাউটার কিনে নিয়ে আসি, ইন্টারনেটের সংযোগ নিয়ে, আমরা কিন্তু কোথাও গিয়ে কোনো লাইসেন্সের জন্য আবেদন করছি না। তাহলে আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে এই অপারেশনটা যাতে লাইসেন্স ফ্রি হয়। বা ধরো কেউ একজন আমাদের বাসায় আসলো, ওয়াইফাই পাসওয়ার্ডটা চাইলো, আমি তাকে দিলাম, সে ইউজ করতে পারছে, সে কিন্তু কোনো রকমের এখানে কি করছে না, লাইসেন্স পারচেজ করছে না। তারপরে আসে কি হ্যান্ড অফ অথবা রোমিং। আমরা রোমিং বলতে কি বুঝাই, এক দেশ থেকে আরেক দেশে গিয়ে যদি সেই সেল নাম্বারটা ইউজ করে আমরা কল করি, বলি যে এখানে কি আছে, রোমিং সার্ভিস আছে। তো এখন এটা ওয়্যারলেস ল্যানের ক্ষেত্রেও কি হতে পারে না, যে কেউ একজন একটা কভারেজ এরিয়া থেকে অন্য আরেকটা কভারেজ এরিয়ায় মুভ করলো, হতে পারে না? জি ম্যাম। তাহলে এই জিনিসটাকে বলা হচ্ছে হ্যান্ড অফ বা রোমিং। মনে করো আমি এখন একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে আছি, সেখান থেকে আমি পাশের আরেকটা কন্ট্রোল মডিউলের আন্ডারে চলে গেলাম, তাহলে এই জিনিসটা হচ্ছে হ্যান্ড অফ বা রোমিং। তারপরে আসে ডাইনামিক কনফিগারেশন। ধরো তুমি যখন কোনো একটা জায়গায় ওয়াইফাই ইউজ করছো, তখন সেখান থেকে মনে করো তোমার পাশে বসে তোমার ফ্রেন্ডও সেম ওয়াইফাই ইউজ করছে। তো তোমার ফ্রেন্ড যদি কোনো কারণে উঠে চলে যায়, অন্য আরেকটা জায়গায় চলে গেল, আর তোমাদের দুইজনের পাশাপাশি তিনজন এসে অ্যাড হলো সেই নেটওয়ার্কে, তুমি কি ওয়েব ব্রাউজ করার সময় বা নেটওয়ার্কটা অ্যাক্সেস করার সময় এমন কিছু কি টের পাও যে এখানে আরেকজন আসছে বা একজন চলে গেল? না। জি তাহলে ম্যাম। এটা কি হচ্ছে, এখানে কনফিগারেশনটা হচ্ছে ডাইনামিক, মানে কোনো একটা নেটওয়ার্কের এডিশন ডিলিশন ডাইনামিক ওয়েতে হচ্ছে, যাতে কিনা অন্যান্য ইউজারদের সার্ভিসে কোনো রকমের ডিস্ট্রাকশন না হয়। এখন আমরা ম্যাম, আবার সেই থ্রুপুটের থ্রুপুটের ব্যাপারটা যদি আরেকটু বলতেন। থ্রুপুটটা হচ্ছে আমার যেই ওয়্যারলেস নেটওয়ার্কটা আছে সেটার ক্যাপাসিটিটা যাতে আমি ম্যাক্সিমাম ইউজ করতে পারি। যেমন ধরো আমার ক্যাপাসিটি আছে 100 জন ইউজারকে আমি সার্ভিস দিব, তাহলে আমার এমন ভাবে নেটওয়ার্কটা ডিজাইন করতে হবে যাতে 100 জনই সেটা এফিশিয়েন্টলি ইউজ করতে পারে। আমার নেটওয়ার্কের ক্যাপাসিটি আছে 100 জন সাপোর্ট করার মতো, কিন্তু আমি দেখা গেল আমার ইনফ্রাস্ট্রাকচারটা এমন ভাবে তৈরি করেছি যে 5 জনও ঠিকঠাক মতো সার্ভিসটা পাচ্ছে না, তখন কি হবে, সেই ক্যাপাসিটিটা ওয়েস্ট হবে না? তো থ্রুপুটটা হচ্ছে আমার নেটওয়ার্কের ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা যাতে পাই, আমার ওয়্যারলেস মিডিয়ামটার ম্যাক্সিমাম ক্যাপাসিটিটা যাতে আমি পাই, সেটা এনশিওর করা। তো এখন আমরা আবার একটু প্রোটোকল স্ট্যাকের দিকে আসছি। আমাদের সবার মনে আছে না যে রেফারেন্স মডেলে বেশ কয়েকটা লেয়ার ছিল, সবার নিচে ছিল ফিজিক্যাল লেয়ার, তারপর ছিল ডেটা লিঙ্ক লেয়ার, তারপরে উপরে আরো অন্যান্য লেয়ার গুলা ছিল। তো এখন 802.11 প্রোটোকল স্ট্যাকটা দেখো, এখানে ওরা 1997 থেকে শুরু করে 2019 ইভেন এর পরেও পর্যন্ত ওরা কি করছে, কন্টিনিউয়াসলি বিভিন্ন রকমের প্রোটোকল গুলো আপডেট করে যাচ্ছে। আবার একই প্রোটোকলে আবার অনেক কিছু ওরা অনেক সময় এডিট করে, অনেক কিছু বাদ দেয়, অনেক কিছু অ্যাড হয়। যেমন দেখো এই ফিগারটাতে যদি তোমরা দেখো, IEEE 802.11a থেকে শুরু করে IEEE 802.11a D পর্যন্ত আছে। আচ্ছা, এই জিনিসগুলো কি তোমরা কখনো দেখেছো কোনো ডিভাইস পারচেজ করতে গেলে, সেখানে কি কখনো এরকম আছে যে সাপোর্ট 802.11a 802.11d, এইরকম জিনিস কি কখনো দেখেছো?
দেখো নাই যখন আমরা সেলফোন পারচেজ করি এগুলো দেখি না এটা কি কি সাপোর্ট করে, এটার বিভিন্ন রকমের যে স্পেসিফিকেশন চেক করতে গিয়ে তোমরা খেয়াল করে থাকবে এরকম কিছু যেটা তোমাকে দেওয়া হয়েছে, এটা 802.11 এ বি সি এটসেট্রা কোন কোন স্ট্যান্ডার্ড ও সাপোর্ট করে। তো যেমন দেখো এখানে 802.11 এ স্ট্যান্ডার্ড যেটা, সেটা কিসের জন্য দেওয়া হয়েছিল, সেটা দেওয়া হয়েছিল ফিজিক্যাল লেয়ারের জন্য, যেখানে কিনা 5 গিগাহার্টজ ফ্রিকোয়েন্সি ব্যান্ড ইউজ করা হয়েছিল। ওএফডিএম বলতে বোঝানো হচ্ছে অর্থোগোনাল ফ্রিকোয়েন্সি ডিভিশন মাল্টিপ্লেক্সিং। এটা তোমরা যখন ডিজিটাল কমিউনিকেশনটা পড়বে বা মডুলেশন বিভিন্ন রকমের কি এগুলো যখন আসবে তখন বুঝতে পারবে। এখানে 6 থেকে 54 এমবিপিএস পর্যন্ত সাপোর্ট করা হয়। তারপরে দেখো এই IEEE 802.11g সেটা কেমন, সেটা হচ্ছে 802.11b যেটা ছিল তার ডাটা রেটকে 20 এমবিপিএস থেকে বেশি কিভাবে করা যায় তার একটা এডিশন। এভাবে 802.11n 11t AC80 এরকম অনেকগুলো স্ট্যান্ডার্ড ডেভেলপ করা হয়েছে। তো এখন আমরা কয়েকটা টার্মের সাথে পরিচিত হই। প্রথম টার্মটা কি দেখো, প্রথম টার্মটা হচ্ছে এক্সেস পয়েন্ট। এক্সেস পয়েন্টটা কি, এক্সেস পয়েন্টটা হচ্ছে এমন একটা এন্টিটি যেটা কিনা তার সাথে অ্যাসোসিয়েটেড যে ইউজার গুলো আছে বা অন্যান্য যে স্টেশন গুলো আছে তাদের জন্য ও ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত হওয়ার একটা ইন্টারফেস হিসেবে কাজ করে, বা যেই জিনিসটা তোমাকে ব্যাকবোন নেটওয়ার্কের জন্য অ্যাক্সেস প্রোভাইড করছে সেটাই হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তারপরে দেখো কোঅর্ডিনেশন ফাংশন। কোঅর্ডিনেশন ফাংশনটা কি, এটা হচ্ছে এমন একটা লজিক্যাল ফাংশন যেটা কিনা বলে দেয় কখন কোনো একটা ইউজার ট্রান্সমিট করবে, কখন কোনো একটা ইউজার রিসিভ করবে। বেসিক সার্ভিস সেট, বেসিক সার্ভিস সেটটা হচ্ছে একটা কোঅর্ডিনেশন ফাংশন অথবা একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে যে স্টেশন গুলো আছে সেগুলো নিয়ে তৈরি হয় একটা বেসিক সার্ভিস সেট। আর একাধিক বেসিক সার্ভিস সেট যখন একটা বড় নেটওয়ার্কের সাথে যুক্ত থাকে সেই গোল জিনিসটাকে বলা হয় এক্সটেন্ডেড সার্ভিস সেট বা ইএসএস। অনেকগুলো বিএসএস যখন একসাথে কানেক্টেড হচ্ছে আর ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত হচ্ছে, এই যে ব্যাকবোন নেটওয়ার্কটা আমরা পেলাম না, সেই ব্যাকবোন নেটওয়ার্কেরই আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি করছে, ডিস্ট্রিবিউশন সিস্টেমটা হচ্ছে বেসিক সার্ভিস সেটকে কানেক্ট করে একটা এক্সটেন্ডেড সার্ভিস সেট তৈরি করছে। ফ্রেম কি, এটার সাথে আমরা অলরেডি পরিচিত। ফ্রেম হচ্ছে আমরা যে ডেটা গুলো পাঠাবো সেগুলো আমাদেরকে কি করতে হয়, প্যাকেটাইজড আকারে পাঠাতে হয়। সেই প্যাকেট গুলো আমাদেরকে কি করতে হয়, ফ্রেমে করে পাঠাতে হয়। তাহলে ফ্রেমটাকে আমরা বলতে পারি এই যে ম্যাক প্রোটোকলটা আছে ম্যাকের একটা ডেটা ইউনিট। এখানে দেখো ম্যাক প্রোটোকল ডাটা ইউনিট একটা বলা হচ্ছে, আরেকটা বলা হচ্ছে ম্যাক সার্ভিস ডেটা ইউনিট। প্রোটোকল ডেটা ইউনিট বলতে বোঝানো হচ্ছে ইউনিট অফ ডেটা এক্সচেঞ্জ, আর সার্ভিস ডেটা ইউনিটটা বলা হচ্ছে ইনফরমেশন দ্যাট ইজ ডেলিভার্ড। যেমন ধরো আমরা যে ফ্রেম দেখেছি, ফ্রেমের পুরোটাতেই কি আমাদের মেসেজ ছিল, নাকি সেখানে কিছু অ্যাড্রেস ছিল, কিছু কারেকশন ইনফরমেশন ছিল, তারপরে কিছু টাইপ সম্পর্কে ইনফরমেশন ছিল, নাকি পুরোটাই শুধু মেসেজ ছিল? পেলোড, পেলোডের কথা চিন্তা করো তো, ফ্রেমের মধ্যে পেলোড কি পুরাটাই পেলোড ছিল, নাকি ফ্রেমের একটা ছোট অংশে পেলোড ছিল?
ম্যাম ফ্রেমের একটা ছোট অংশ পেলোড ছিল। এক্স্যাক্টলি। তাহলে আমার অ্যাকচুয়াল ইনফরমেশনটা তো ছিল কোথায়? পেলোডের মধ্যে। কিন্তু সেই পেলোডটা আবার কিসের অংশ ছিল? একটা ফ্রেমের ফ্রেমের অংশ। অংশ ছিল। তাহলে এমপিডিইউ অর্থাৎ প্রোটোকল ডাটা ইউনিটটা হচ্ছে একটা ফ্রেম। আর সেই ফ্রেমের মধ্যে যেই অংশটা হচ্ছে তোমার ইউজফুল ইনফরমেশন যেটা কিনা আমি এখন ডেলিভার করতে চাচ্ছি, সেটা হচ্ছে সার্ভিস ডেটা ইউনিট বা এমএসডিইউ। আর স্টেশন বলতে আমরা বুঝবো যে যেকোনো একটা ডিভাইস যেটা কিনা 802.11 সাপোর্ট করে। যেমন আমি যদি যেই সেলফোনটা ইউজ করে ওয়াইফাই অ্যাক্সেস করতে পারি সেটা হচ্ছে একটা স্টেশন। কিন্তু আমি যদি সেখানে কি নিয়ে আসি, নোকিয়া 1000 নিয়ে আসি, সেই নোকিয়া 1000 কি ওখানে যুক্ত হতে পারবে ওয়াইফাই এর সাথে? ম্যাম পারবে? না ম্যাম। পারবে না। তাহলে ওইটা কি সেটা এখানে একটা এলিজিবল স্টেশন না। দিশার সমস্যা সলভ হয়েছে? ও কি কানেক্ট হতে পেরেছে? জি। আচ্ছা, তাহলে আমরা 802.11 এর আর্কিটেকচারটা একবার দেখি। প্রথমে আমরা কি দেখতে পাচ্ছি? এক্সেস পয়েন্ট দেখতে পাচ্ছি। একটা এক্সেস পয়েন্টের সাথে 4টা করে স্টেশন যুক্ত। প্রথমটার সাথে 4টা। তারপরে ডান পাশে যে এক্সেস পয়েন্টটা দেখতে পাচ্ছি সেটার সাথে 3টা। তিনটা। তাহলে এই যে প্রথমে 4টা তারপরে 3টা এরকম ছোট ছোট অংশ নিয়ে কি তৈরি হচ্ছে? একটা বেসিক সার্ভিস সেট। এই বেসিক সার্ভিস সেট গুলো কিসের আন্ডারে থাকে? একটা কমন কোঅর্ডিনেশন ফাংশনের আন্ডারে ওরা কাজ করে। এই কোঅর্ডিনেশন ফাংশনটা আবার কে প্রোভাইড করে? এই কোঅর্ডিনেশন ফাংশনটা প্রোভাইড করে তোমার কন্ট্রোল মডিউল। সেই কন্ট্রোল মডিউলের মাধ্যমে বা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে তুমি যুক্ত আছো কার সাথে? ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে। এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটা কি? এই ডিস্ট্রিবিউশন সিস্টেমটাই হচ্ছে তোমার ব্যাকবোন নেটওয়ার্ক। আর এখানে টোটালি যতজন এই ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছে, যেমন ধরো তোমার একটা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যেমন কিছু ওয়্যারলেস ডিভাইস যুক্ত আছে, সেরকম কিছু ইথারনেট কেবলের মাধ্যমেও যুক্ত থাকতে পারে না? তোমরা খেয়াল করে দেখবে যে রাউটার থেকে কিন্তু তোমরা চাইলে একটা ইথারনেট কেবলও যুক্ত করতে পারো। তাহলে ইথারনেট কেবল দিয়ে যাকে যুক্ত করলে সেও কিন্তু সেম ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত না, জাস্ট ও জি ম্যাম। ওয়্যারলেস ওয়েতে যুক্ত আর তুমি ওয়্যারলেস ওয়েতে যুক্ত। তাহলে সবাইকে নিয়ে ইনক্লুডিং দিস ডিস্ট্রিবিউশন সিস্টেম বা ব্যাকবোন নেটওয়ার্ক সবাইকে নিয়ে যে সেটটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে কি? এক্সটেন্ডেড সার্ভিস সেট। এখন 802.11 বিভিন্ন ধরনের সার্ভিস প্রোভাইড করে। আচ্ছা, আমরা এর মধ্যে কয়েকটা সার্ভিসের নাম দেখছি: অ্যাসোসিয়েশন, অথেন্টিকেশন, ডিঅথেন্টিকেশন, ডিসঅ্যাসোসিয়েশন, ডিস্ট্রিবিউশন, ইন্টিগ্রেশন, এমএসডিউ ডেলিভারি, প্রাইভেসি, ডিঅ্যাসোসিয়েশন। এখান থেকে কোনটা কোনটা দেখে তোমাদের মনে হচ্ছে যে এটা আমরা একটু একটু বুঝি? যেমন এমএসডিউ ডেলিভারি। এমএসডিউটা কি? এমএসডিউটা হচ্ছে তুমি যেই ইনফরমেশনটা পাঠাতে চাচ্ছ। তাহলে এমএসডিউ ডেলিভারিটা ডাটা ইউনিট। এমএসডিউ ডেলিভারিটা কি জিনিস সেটা আমরা বুঝতে পারছি যে আমাদের ইনফরমেশন যে আমরা পাঠাবো এই কাজটাই হচ্ছে এমএসডিউ ডেলিভারি। তারপর ধরো তোমার অথেন্টিকেশন। এই যখন আমি একটা জায়গায় গেলাম, সেখানে আমি ওয়াইফাই নেটওয়ার্কের সাথে যুক্ত হতে চাচ্ছি, তখন আমার কাছে কি চাই? একটা পাসওয়ার্ড চাই না? যদি সেটা ওপেন না হয়, তাহলে এই জিনিসটা হচ্ছে অথেন্টিকেশন। আবার মনে করো আমি ওখান থেকে বের হয়ে আসলাম, সেখান থেকে বের হয়ে আসার পরে আবারও 1 সপ্তাহ পরে গেলাম। 1 সপ্তাহ পরে গিয়ে দেখলাম যে এটার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে। তাহলে দেখা যাবে আমি পাসওয়ার্ডটা যদি না পাই তাহলে সেখানে আর কি করতে পারছি না। যদিও আমি এর আগে ওই নেটওয়ার্কের সাথে যুক্ত ছিলাম, কিন্তু এখন যেহেতু পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে গিয়েছে তার সাথে আমি এখন আর যুক্ত হতে পারছি না। এই জিনিসটা হচ্ছে ডিঅথেন্টিকেশন। তো এই অথেন্টিকেশন, ডিঅথেন্টিকেশন এগুলো হচ্ছে সিকিউরিটি আর ল্যান্ড অ্যাক্সেস এর সাথে জড়িত। এর বাইরে আবার কি দেখছি আছে এখানে? ইন্টিগ্রেশন। এই যে বললাম
দুইটা ভিন্ন সিস্টেম যখন একটা এক্সটেন্ডেড সার্ভিস সেটের অংশ হচ্ছে। যেমন আমি ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছি কিসের মাধ্যমে? একটা রাউটারের মাধ্যমে। অন্য কেউ হয়তো সেম ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত আছে একটা কেবল কানেকশনের মাধ্যমে। তাহলে এখানে দেখা যাচ্ছে একাধিক টেকনোলজি আমরা এখানে ইন্টিগ্রেট করতে পারছি। কিসের মাধ্যমে? ডিস্ট্রিবিউশন সিস্টেমের মাধ্যমে। এর বাইরে আর কি কি আছে? এর বাইরে আসছে কি অ্যাসোসিয়েশন, ডিঅ্যাসোসিয়েশন, তারপর ডিঅ্যাসোসিয়েশন। আচ্ছা, এগুলো কি জিনিস সেটা একটু দেখি। তো অ্যাসোসিয়েশন রিলেটেড সার্ভিসটা কেমন? মনে করো আমি একটা ডিস্ট্রিবিউশন সার্ভিস ইউজ করে একটা স্টেশন থেকে আরেকটা স্টেশনে ডেটা পাঠাতে চাচ্ছি। তাহলে সবার আগে কি করতে হবে? ডিস্ট্রিবিউশন সিস্টেম অর্থাৎ ব্যাকবোন নেটওয়ার্ককে ওই স্টেশনটা চিনতে হবে না? সেই স্টেশনটা কোথায় আছে এটা ব্যাকবোন নেটওয়ার্কে জানা থাকতে হবে না? যেমন হ্যাঁ আমরা জি। ইথারনেটের বেলায় বলেছিলাম যে যখন আমি একটা জায়গা থেকে আরেকটা স্টেশনের কাছে যেটা পাঠাতে চাচ্ছি, তখন মনে আছে যে ওই স্টেশনটাকে কিভাবে খুঁজতো? একটা ব্রিজের টেবিল ছিল, সেই টেবিলের মধ্যে সবার ম্যাক অ্যাড্রেস গুলো সেভ করা থাকতো। আবার ওই টেবিলটা টাইম টু টাইম আপডেট হতো, যাতে করে বুঝতে পারি যে কোনো একটা ইউজারের কাছে আমাকে ফ্রেমটা পাঠাতে হলে কোন পথে পাঠাতে হবে, বা অ্যাড্রেসটা চিনতে হবে, ওই স্টেশনটাকে চিনতে হবে। এই যে চেনার যে প্রসিডিউরটা, সেটাকেই বলা হয় অ্যাসোসিয়েটেড হওয়া। এখানে ধরো তিন ধরনের ট্রানজিশন হতে পারে। ধরো একটা স্টেশন যেটা কিনা সব সময় একটাই বেসিক সার্ভিস সেটের অংশ, একটাই কন্ট্রোল মডিউলের সাথে ও সব সময় যুক্ত থাকে, তাহলে আমরা বলবো এখানে কোনো রকমের ট্রানজিশন হচ্ছে না বা নো ট্রানজিশন। যদি একজন ইউজার একটা কন্ট্রোল মডিউল থেকে আরেকটা কন্ট্রোল মডিউলের আন্ডারে যায়, কিন্তু সেম এক্সটেন্ডেড সার্ভিস সেটের ভিতরেই থাকে। যেমন ধরো এখানে আমরা এই ফিগারটা যদি একটু দেখি, এই যে দেখো এখানে ধরো আমরা যা দেখছি, এখানে যে ইউজারটা আছে সে প্রথম কন্ট্রোল মডিউলের আন্ডারে আছে, সেখান থেকে ও মুভ করে দ্বিতীয় যে কন্ট্রোল মডিউল তার আন্ডারে চলে আসলো। তাহলে কি হচ্ছে দেখো, এটা একটা বিএসএস বা একটা বেসিক সার্ভিসেস একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে, তারপর এখানে এটা আরেকটা বেসিক সার্ভিসেস আরেকটা কন্ট্রোল মডিউলের আন্ডারে, একটা বেসিক সার্ভিস সেট থেকে ও আরেকটা বেসিক সার্ভিস সেটের আন্ডারে গেল। কিন্তু তারা ব্যাকবোন নেটওয়ার্ক কি চেঞ্জ হচ্ছে? এখানে দেখো তো, ব্যাকবোন নেটওয়ার্ক কিন্তু চেঞ্জ হচ্ছে না, সবাই সেম ইথারনেট সুইচের সাথে যুক্ত। তো এই ধরনের যে ট্রানজিশন গুলো সেটাকে বলা হয় ডিএসএস ট্রানজিশন। আবার কেউ যদি একটা এক্সটেন্ডেড সার্ভিস সেট থেকে আরেকটা এক্সটেন্ডেড সার্ভিসের মধ্যে ট্রানজিট করে, তাহলে ওই ধরনের ট্রানজিশনটাকে বলা হচ্ছে ইএসএস ট্রানজিশন। তো এই ইএসএস ট্রানজিশনের ক্ষেত্রে তোমার নেটওয়ার্কের যে কানেকশন সেটা কি হয়ে যাবে? সেটা ডিস্টার্ব হয়ে যাবে, অর্থাৎ তুমি ডিসকানেক্ট হয়ে যাবে যদি তুমি টোটালি সেখান থেকে বের হয়ে যাও। এখন অ্যাসোসিয়েশনটা হচ্ছে, ধরো কোনো একজন ইউজার এসে কোনো একটা ওয়্যারলেস অ্যাক্সেস পয়েন্টের সাথে প্রথমবার যখন যুক্ত হয়, একদম ইনিশিয়ালি, এই কানেকশন ফর্ম করাটা হচ্ছে অ্যাসোসিয়েশন। সে যদি ওই অ্যাক্সেস পয়েন্টটা থেকে বের হয়ে অন্য আরেকটা অ্যাক্সেস পয়েন্টের সাথে কানেক্ট হয়, এই ঘটনাকে বলা হয় রিঅ্যাসোসিয়েশন। অর্থাৎ একটা বেসিক সার্ভিস সেট থেকে তুমি মুভ করে আরেকটা বেসিক সার্ভিস সেটের আন্ডারে গেলে, সেটা হচ্ছে রিঅ্যাসোসিয়েশন। আর টোটালি তুমি এক্সটেন্ডেড সার্ভিস সেট এর রেঞ্জের বাইরে চলে গেলে সেই ঘটনাটাকে বলা হচ্ছে ডিসঅ্যাসোসিয়েশন। তো আমরা গতদিন যেমন ফ্রেম দেখেছিলাম, এখনো আমরা দেখতে পাবো যে একটা ফ্রেম আছে। গতদিন আমরা যে ফ্রেম গুলো দেখেছিলাম, ফ্রেম গুলো কি ছিল? সেগুলো ছিল 802.3 এর জন্য, অর্থাৎ ইথারনেটের জন্য। এখন আমরা যে ফ্রেম গুলো দেখছি সেটা হচ্ছে ওয়্যারলেস এর জন্য। ওইটাও ফ্রেম এটাও ফ্রেম, জাস্ট ওইটা ছিল কি ওয়্যার্ড কেবলের মধ্যে দিয়ে আমরা ফ্রেমটা কিভাবে পাঠাবো, আর এটা হচ্ছে একটা ওয়্যারলেস
সিস্টেমে যদি আমি ফ্রেম পাঠাই তখন কিভাবে পাঠাবো। তো এখানেও দেখো দুইটা আমি তোমাদেরকে ছবি দেখাচ্ছি, একটা হচ্ছে স্টাইলিংস এর বইতে প্রথমটা, আর সেকেন্ড যেটা সেটা হচ্ছে দেখবে অ্যান্ড্রুর বইতে আছে। দুইটাই সিমিলার, পরীক্ষায় তোমাদের যেখান থেকে ইচ্ছা সেখান থেকে লিখতে পারো। তো এখন দেখো তোমার মাঝখানের অংশটা কি, ফ্রেম বডি। ফ্রেম বডিতে কি থাকবে, ফ্রেম বডিতে তোমার যে ডেটাটা তোমার পাঠাতে হবে সেটা থাকবে। তাহলে অর্থাৎ এটা হচ্ছে তোমার ভিআইপিটা। আর ভিআইপির আগে পরে এন্টুরেজ হিসেবে যেগুলো থাকে সেগুলো কি আমরা দেখি, উপরের অংশটাকে বলা হচ্ছে কি হেডার। যেমন আমরা একটা চিঠি পাঠাই, চিঠির উপরের যে অংশগুলো অর্থাৎ তোমার খামটা, খামের উপরের অ্যাড্রেস, তারপর ডেস্টিনেশন, সেন্ডার, এই এডিশনাল ইনফরমেশন গুলো, এই অংশগুলোকে বলা হচ্ছে হেডার। হেডার হেডারের মধ্যে কি কি থাকে, ফ্রেম ফ্রেম কন্ট্রোল থাকে। আচ্ছা, তাহলে এই ফ্রেম কন্ট্রোল জিনিসটা কি আমরা দেখি। ফ্রেম কন্ট্রোলটা হচ্ছে এটা কোন ধরনের ফ্রেম, এটা কি আমি কন্ট্রোল ইনফরমেশন পাঠাবো, নাকি নেটওয়ার্ক ম্যানেজমেন্ট ইনফরমেশন পাঠাবো, নাকি ডেটা পাঠাবো। এই যে দেখো আমাদের কন্ট্রোল মডিউল, কন্ট্রোল মডিউল কিন্তু অনেকগুলো কাজ করছে। একটা কাজ করছে কি ও ডেটা আনা নেওয়ার কাজ করছে, তারপর আরেকটা ও কি কাজ করছে, সব ইউজার যাতে সমান অ্যাক্সেস পায় এটা ও এনশিওর করছে। আবার নেটওয়ার্কটার একটা রেগুলার মেইনটেনেন্সের দরকার আছে না, নেটওয়ার্কের তো একটা ম্যানেজমেন্টের দরকার আছে। তো এই নেটওয়ার্ক ম্যানেজমেন্টের জন্য নেটওয়ার্কের সাথে কখন কোনো একটা নতুন স্টেশন অ্যাড হচ্ছে, কখন কোনো একটা স্টেশন ওই নেটওয়ার্ক ছেড়ে চলে যাচ্ছে, এই ধরনের ইনফরমেশনও ওকে আনা নেওয়া করতে হয় ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে। তাহলে এই অ্যাডিশনাল যে ইনফরমেশন গুলো সেগুলো আমরা কিসের মাধ্যমে পাঠাবো, ওগুলাও তো আমরা ফ্রেমের মাধ্যমেই পাঠাবো। তো এখন ফ্রেম কন্ট্রোলটা হচ্ছে তোমার কি ধরনের ফ্রেম আমি পাঠাচ্ছি, যে এই ফ্রেমের মাধ্যমে আমি কি ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাছে পাঠাচ্ছি, বা আমি কি নেটওয়ার্কের মাধ্যমে কোনো একটা ইনফরমেশন এখন পাঠাচ্ছি, নাকি নেটওয়ার্ক থেকে আমার কাছে ইনফরমেশন আসছে। এই ধরনের যে তথ্যগুলো সেগুলো থাকে ফ্রেম কন্ট্রোল অংশে। এই ফ্রেম কন্ট্রোল অংশটা কতটুকু, এই ফ্রেম কন্ট্রোল অংশটা দেখো কয় অক্টেট বলছে, 2 দুই octet. অক্টেট। দুইটা অক্টেট মানে কয় বাইট, বাইট, এক্স্যাক্টলি। 2 তাহলে বাইট, এখানে হবে 2 octets দুইটা এখানে। বাইট। হ্যাঁ, অক্টেট মানে কি, অক্টেট মানে এখানে বাইট, তাহলে এখানে 2 অক্টেট মানে হচ্ছে দুইটা বাইট। তারপরে আসে ডিউরেশন অথবা কানেকশন আইডি। ডিউরেশন বা কানেকশন আইডি এখানে আসলে বোঝানো হচ্ছে এই যে আমি যেই ফ্রেমটা পাঠাতে চাচ্ছি, এই ফ্রেমটা কিসের মধ্যে দিয়ে যাবে, ওয়্যার্ড চ্যানেল হোক বা ওয়্যারলেস চ্যানেল হোক, এই চ্যানেলটা হচ্ছে কি একটা মিডিয়া। তো এই ফ্রেমটা পাঠানোর জন্য আমি কতক্ষণ সময় লাগবে, সেই সময়টাই এখানে ডিউরেশন ফিল্ডে বলা হয়। এখানে একটা অ্যাপ্রক্সিমেট সময় বলে দেওয়া হয় যে এটা পাঠাতে, তারপর এটা পাঠিয়ে আবার কি করতে হবে, আমাকে সেটার একটা অ্যাকনলেজমেন্ট রিসিভ করতে হবে না। তো সেই জি ম্যাম। সময়টাই হচ্ছে ডিউরেশন। এটা মাইক্রো সেকেন্ডে স্পেসিফাই করে দেওয়া থাকে। এখানে বলা থাকে যে এই ট্রান্সমিশনটা পাঠাতে আবার সেটার একটা অ্যাকনলেজমেন্ট পেতে কিরকম সময় লাগতে পারে। তারপরে আসে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। এখন দেখো একটা অ্যাড্রেস হচ্ছে কার অ্যাড্রেস, ট্রান্সমিটারের অ্যাড্রেস, আরেকটা অ্যাড্রেস হবে রিসিভারের অ্যাড্রেস। সাথে দেখো আরেকটা এডিশনাল অ্যাড্রেস দেখা যাচ্ছে না, আমরা এতদিন দেখে এসেছি অ্যাড্রেস থাকে দুইটা, এখন আমরা দেখছি কি অ্যাড্রেস তিনটা। তো সেটা কেন, সেটা হচ্ছে আমি কোন নেটওয়ার্কটা ইউজ করছি এই ডেটা ফ্রেম গুলো পাঠানোর জন্য, সেই ওয়্যারলেস ল্যান যেটা আছে অর্থাৎ ডাব্লিউ ল্যানের যে একটা অ্যাড্রেস সেটাও এখানে অ্যাড থাকবে। তাহলে একটা অ্যাড্রেস ট্রান্সমিটারের জন্য, আরেকটা অ্যাড্রেস হচ্ছে রিসিভারের জন্য, আরেকটা অ্যাড্রেস হচ্ছে আমি যেই নেটওয়ার্কের মধ্যে দিয়ে এই ডেটাটা পাঠাচ্ছি সেই নেটওয়ার্কের অ্যাড্রেস। তারপরে আসে সিকোয়েন্স কন্ট্রোল। এখন দেখো আমি একটা ফ্রেম তো পাঠাবো না, অনেকগুলো ফ্রেম পাঠাবো। তো এই যে অনেকগুলো ফ্রেম পাঠাবো তাদের মধ্যে মনে করো যে ফ্রেমটা আগে যাওয়ার, সেটা অনেক সময় কোনো কারণে
পরেও পৌঁছাতে পারে। আমরা কি বলেছিলাম যে যখনই আমরা কোনো একটা নেটওয়ার্ক এস্টাবলিশ করব তখন একটা সেন্ডার থেকে আরেকটা রিসিভারে ডেটা পাঠানোর জন্য একাধিক পথ থাকবে না, নাকি শুধু একটাই পথ থাকবে? একাধিক পথ থাকবে। একাধিক পথ থাকবে। তো এখন মনে করো আমি তোমার কাছে একটা চিঠি পাঠাচ্ছি, চিঠির ফার্স্ট পেজটা একটা পথে গেল, সেকেন্ড পেজটা আরেক পথে গেল, থার্ড পেজ আরেক পথে গেল। তো কোনো কারণে দেখা গেল যে থার্ড পেজটা যেই পথে গিয়েছে সেটা আগে পৌঁছে গিয়েছে, ফার্স্টটা গিয়েছে পরে, সেকেন্ডটা গেল তারও পরে। তাহলে কি করতে হবে? আমি যখন চিঠিটা পড়বো বা তোমার ইনফরমেশনটা যখন আমি এক্সট্রাক্ট করতে চাইবো, তখন আমাকে কি করতে হবে? এটাকে একটা সিকোয়েন্সে নিয়ে আসতে হবে না, বা রিঅ্যারেঞ্জ করতে হবে না? জি ম্যাম। এই কাজটা আমি কিভাবে করব? আমি এক কাজ করব, তোমাকে চিঠিটা পাঠাবো, সেখানে একটা পেজ নাম্বার দিয়ে দিব, যেটা হচ্ছে পেজ 1, এটা হচ্ছে পেজ 2, এটা হচ্ছে পেজ 3। তো যখন আমরা এরকম ডেটা পাঠাবো তখন আমরা কি করি, এই যে ফ্রেমের মধ্যে আমরা সিকোয়েন্স কন্ট্রোল যেটা আছে সেখানে এই ইনফরমেশনটা দিয়ে দেওয়া হয় যে এটা কত নাম্বার পেজ বা কোন অংশ, এটা কি প্রথম অংশ, দ্বিতীয় অংশ, না কোন অংশ। এটাই হচ্ছে সিকোয়েন্স কন্ট্রোল। এখানে তোমার অ্যাড্রেস 4 বলে একটা এডিশনাল ফিল্ড রাখা হয়েছে, যদি দরকার হয় তাহলে আমরা এটাও ইউজ করতে পারি। এই অ্যাড্রেস 4 ফিল্ডটা আবার দেখবে তোমরা অ্যান্ড্রুর বইতে কিন্তু দেখানো হয় নাই, এখানে জাস্ট 3টা অংশ দেখানো হয়েছে, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। তো অ্যাড্রেস 4টা যদি আমাদের দরকার হয় তখন আমরা ইউজ করব। তারপরে আসে কিউওএস কন্ট্রোল। কিউওএস কন্ট্রোলটা হচ্ছে তোমার কোয়ালিটি অফ সার্ভিস। এখানে কিউ দিয়ে কোয়ালিটি, ও দিয়ে অফ, আর এস দিয়ে সার্ভিস বোঝানো হচ্ছে। কোয়ালিটি অফ সার্ভিস বলতে হচ্ছে আমরা কিভাবে সবার জন্য সিমিলার অ্যাক্সেস নিশ্চিত করব, কিভাবে যাতে আমাদের থ্রুপুটটা ম্যাক্সিমাইজ হয়, এই ধরনের ইনফরমেশন গুলো এই কিউওএস কন্ট্রোল যে ফ্রেমের অংশ তার মধ্যে দিয়ে পাস করা হয়। আমরা এটা নিয়ে পরে ডিটেলসে ডিসকাস করব। এখন শুধু এটুকু বুঝে রাখো যে আমরা যে কমিউনিকেশনটা করছি এই কমিউনিকেশনের কোয়ালিটি কন্ট্রোলের যে ইনফরমেশনটা সেটা এই অংশে পাঠানো হয়। তারপরে আসে হাই থ্রুপুট কন্ট্রোল। এটা হচ্ছে তোমার 802.11 এর যে নতুন ভার্সন গুলো আছে, যেমন 802.11n, 802.11ac, 802.11ad, এদের সাথে রিলেটেড একটা ফ্রেম। যেমন ধরো এখনো প্রথম দিকের গুলো দেখো, 802.11a, b, c, এগুলোর পরে আরো নতুন এডিশন এসেছে 802.11n, 802.11ac, 802.11ad। এই যে হায়ার যে ভার্সন গুলো সেগুলোর সাথে রিলেটেড কিছু কন্ট্রোল বিট এই অংশে পাঠানো হয়। তারপরে আসে ফ্রেম বডি। ফ্রেম বডিটা কি বলতো? এটা হচ্ছে আমাদের আগে যেটা ছিল পেলোড, এখন সেটাই হয়ে গেছে ফ্রেম বডি। তারপরে আসে ফ্রেম চেক সিকোয়েন্স। এখানে যেটাকে বলা হচ্ছে ফ্রেম চেক সিকোয়েন্স, স্টালিংসের বইতে, অ্যান্ড্রুর বইতে দেখো সেখানে একে কি বলা হয়েছে, শুধু চেক সিকোয়েন্স। এই চেক সিকোয়েন্সটা হচ্ছে এক ধরনের সাইক্লিক রিডান্ডেন্সি কোড, বা আগে আমরা যেটাকে সিআরসি বলেছি সেটাই হচ্ছে এখানে চেক সিকোয়েন্স। তো তোমাদেরকে যদি আমি বলি যে ম্যাক ফ্রেমের একটা অংশ তুমি ডিসক্রাইব করো, তাহলে তোমরা চাইলে স্টালিংস এর বই থেকেও দিতে পারো। আর কারো যদি মনে হয় যে না স্টালিংস এর বইয়ের চাইতে আমাদের কাছে অ্যান্ড্রুর বইটা বেশি ভালো লাগে, তাহলে তোমরা অ্যান্ড্রুর বই থেকেও দিতে পারো। আমি আজকে যেটা ডিসকাস করেছি সেটা স্টালিংস এর বই থেকে ডিসকাস করেছি। কারো যদি অ্যান্ড্রুর বইটা পড়ে মনে হয় যে অ্যান্ড্রু স্টানেনবামের বই থেকে পড়ে আমরা বেটার বুঝছি, তাহলে আমরা সেখান থেকেও যদি লিখো কোনো সমস্যা হবে না। তো এখানেও জাস্ট ফ্রেম কন্ট্রোলটাকে একটু ভাগ করে দেখানো হয়েছে। এখানে তোমার কোন ভার্সন, অর্থাৎ তোমার কোন ভার্সনে ওয়্যারলেস নেটওয়ার্ক তুমি ইউজ করছো, টাইপ, তারপর সেটাকে আরেকটু এক্সপ্লেন করে সাব টাইপ, এটা কি ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাছে যাচ্ছে বা 2DS, নাকি ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাছ থেকে আসছে বা ফ্রম ডিএস, সেগুলো ইন্ডিকেট করা হয়। তারপরে এটা কি ফ্র্যাগমেন্ট কিনা, অর্থাৎ এটা কি একটা হোল চিঠি নাকি একটা চিঠির অংশ, সেটা বোঝানোর জন্য একটা ফিল্ড রাখা হয়েছে। তারপরে এটা কি প্রথম ট্রান্সমিশন নাকি প্রথম ট্রান্সমিশন বিফল হওয়ার পরে এটা আমি রিট্রান্সমিশন করছি, সেটা ইন্ডিকেট করার একটা ফিল্ড রাখা হচ্ছে। আর একটা ফিল্ড রাখা হয়েছে পাওয়ার ম্যানেজমেন্টের জন্য, যে এই ট্রেনটা যেই স্টেশনে যাচ্ছে সেই স্টেশনটা কি এখন পাওয়ার সেভিং মোডে থাকবে নাকি নর্মাল মোডে যাবে।
এছাড়া এটা মোর ডাটা যদি এদের কোনো কারণে এডিশনাল ইনফরমেশন পাঠাতে হয় সেটা এখানে পাঠানো হয়। তারপর প্রোটেক্টেড দিয়ে বোঝায় যে এটা কি এনক্রিপ্টেড, অর্থাৎ এই মেসেজটাকে আমি কোনো সিকিউরিটি মেকানিজম ফলো করেছি কিনা, বা মেসেজটাকে আমি কি কোনোভাবে ইভসড্রপিং থেকে সেভ করার জন্য কি বলা যায় কোড ওয়ার্ড দিয়ে পাঠাচ্ছি কিনা। তোমরা এনক্রিপশন সম্পর্কে কি আইডিয়া আছে? কোনো কোর্স থেকে পড়েছো এনক্রিপশন ডিক্রিপশন সম্পর্কে? কুইজ চলে বুঝি নেই। কুইজ আসছে ম্যাম। আচ্ছা, এখনো অ্যাভেলেবল হয়নি। অ্যাভেলেবল হয়েছে কি? মনে হয় না এটা এখনো অ্যাভেলেবল হয়েছে। আমরা আগে এটা শেষ করি, তারপর ক্লাস শেষে কুইজটা আমরা অ্যাভেলেবল করব। তারপরে হচ্ছে অর্ডার, অর্থাৎ এখানে তোমার সেই আগের মতো অর্ডার মেনটেন করার বা সিরিয়াল মেনটেন করার ইনফরমেশন এখানে দেয়া থাকে। তো এখন যাদের পছন্দ তারা স্টালিংস এর বই থেকে পড়তে পারো, যাদের পছন্দ তারা অ্যান্ড্রুর বই থেকেও পড়তে পারো বা সানগামের বই থেকে পড়তে পারো। তো এখানে তোমাদের কিছু অংশ পরে আরো অ্যাড হবে, আপাতত আমি এখন পর্যন্ত রাখছি। তো আমরা আজকের ক্লাসটাকে আরেকবার রিভিশন করে আসি। তো প্রথমেই আমরা কি বলেছিলাম যে আমরা আজকে যেটা দেখছি সেটা হচ্ছে ওয়্যারলেস ল্যান সম্পর্কে, অর্থাৎ লোকাল এরিয়া নেটওয়ার্ক, যেটা কিনা আমরা ওয়্যারলেস ওয়েতে এস্টাবলিশ করব। তো এটা IEEE এর কোন স্ট্যান্ডার্ডের আন্ডারে আসবে? এটা হচ্ছে IEEE এর 802.11 স্ট্যান্ডার্ডের আন্ডারে আসবে। তো আর্কিটেকচারের উপরে বেস করে আমরা ওয়্যারলেস ল্যান নেটওয়ার্ক গুলাকে দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মোড, যেখানে কিনা সবাই একটা অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হয়। যেমন আমরা কি করি, একটা রাউটারের মাধ্যমে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হই, বা একটা সুইচের মাধ্যমে কোনো একটা নেটওয়ার্কের সাথে যুক্ত হই। এটা হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার মোড। আর যদি এমন হয় যে কোনো অ্যাক্সেস পয়েন্ট নেই, আমরা আমরা নিজেদের মধ্যে একটা অ্যাডহক নেটওয়ার্ক তৈরি করলাম, সেই মোডটাকে বলা হচ্ছে অ্যাডহক মোড। যেটা কিনা আমরা ব্লুটুথের মাধ্যমে যদি একটা নেটওয়ার্ক তৈরি করি, সেই মোডটাকে বলা হচ্ছে অ্যাডহক মোড। তাহলে অ্যাক্সেস পয়েন্টের মাধ্যমে আমরা কার সাথে যুক্ত হই? ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত হই। এই ব্যাকবোন নেটওয়ার্কের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে ডিস্ট্রিবিউশন সিস্টেম। তো যখনই আমি কোনো একটা ওয়্যারলেস ল্যান নেটওয়ার্কের সাথে যুক্ত হব, যদি ইনফ্রাস্ট্রাকচার মোডে, তখন আমাদের কি দরকার হবে? একটা ইন্টারফেস দরকার হবে। এই ইন্টারফেসটা যে প্রোভাইড করে সে হচ্ছে কি? কন্ট্রোল মডিউল। এই কন্ট্রোল মডিউলটা হতে পারে একটা ব্রিজ অথবা রাউটার, যেটা কিনা আমাকে ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত করবে। সেই সাথে কন্ট্রোল মডিউলের কাজটা হচ্ছে যতজন ইউজার আছে তাদের সবার জন্য ফেয়ার অ্যাক্সেস নিশ্চিত করা। একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে যতজন ইউজার যুক্ত থাকে তাদের সবাই, যদি এমন হয় যে অন্য কোনো নেটওয়ার্কের অংশ না, একটা একটা ইথারনেট সুইচের সাথে, অর্থাৎ একটা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে সবাই একটা কন্ট্রোল মডিউলের মাধ্যমে যুক্ত, তাহলে সেটা হচ্ছে কি? সিঙ্গেল সেল WLAN। আর যদি এমন হয় যে একাধিক কন্ট্রোল মডিউলের মাধ্যমে সবাই একটা ব্যাকবোন নেটওয়ার্কের সাথে যুক্ত, তাহলে সেটা হচ্ছে কি? মাল্টিপল সেল WLAN। সিঙ্গেল সেলে কি হবে? সব ইউজার একটা কন্ট্রোল মডিউলের মাধ্যমে ব্যাকবোন নেটওয়ার্ক অর্থাৎ ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে যুক্ত। আর যদি একাধিক ইউজার একাধিক কন্ট্রোল মডিউলের সাথে যুক্ত, আবার সেই কন্ট্রোল মডিউল গুলা একটা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে যুক্ত, তাহলে সেটাকে বলা হচ্ছে কি? মাল্টিপল সেল WLAN। তার মানে একটা কন্ট্রোল মডিউল মানে সিঙ্গেল সেল, একাধিক কন্ট্রোল মডিউল মানে হচ্ছে মাল্টিপল সেল। তাহলে ওয়্যারলেস ল্যানের রিকোয়ারমেন্টস গুলো কি? এটা থ্রুপুট ভালো হতে হবে, নাম্বার অফ নোড আমার প্রয়োজন অনুযায়ী হতে হবে, ব্যাকবোন ল্যান নেটওয়ার্কের সাথে এটার কানেকশন থাকতে হবে, সার্ভিস এরিয়াটা মাথায় রেখে আমাকে ডিজাইন করতে হবে, ব্যাটারি পাওয়ার কনজাম্পশন মাথায় রাখতে হবে, ট্রান্সমিশনের সিকিউরিটি খেয়াল করতে হবে। একই সাথে একাধিক নেটওয়ার্ক বা একাধিক অ্যাক্সেস পয়েন্ট যখন অপারেট করছে একই জায়গায়, তাদের অপারেশনের রেঞ্জ যদি ওভারল্যাপ হয় তাহলে যাতে সমস্যা না হয় সেটা দেখতে হবে। অপারেশনটা লাইসেন্স ফ্রি হতে হবে, হ্যান্ড অফ বা রোমিং সার্ভিস থাকতে হবে, যে কেউ একটা জায়গা থেকে আরেকটা জায়গায় চাইলে মুভ করতে পারে। এটার কনফিগারেশনটা ডাইনামিক হতে হবে।
আমরা এই টার্মিনোলজি গুলো আরেকবার দেখি। এক্সেস পয়েন্ট হচ্ছে কি, যেটা তোমাকে ব্যাকবোন নেটওয়ার্ক বা ডিস্ট্রিবিউশন সিস্টেমের সাথে কানেক্ট করবে, বা ডিস্ট্রিবিউশন নেটওয়ার্কের সাথে তোমাকে একটা ইন্টারফেস হিসেবে কাজ করবে, সেই ইন্টারফেসটাই হচ্ছে অ্যাক্সেস পয়েন্ট। তারপরে কোঅর্ডিনেশন ফাংশনটা হচ্ছে সেই লজিক্যাল ফাংশন যেটা ডিটারমাইন করবে কোন স্টেশন কখন ট্রান্সমিট করবে, কোন স্টেশন কখন রিসিভ করবে। এই কোঅর্ডিনেশন ফাংশনটা থাকে কার কাছে? কন্ট্রোল মডিউলের কাছে। তো একটা কন্ট্রোল মডিউলের আন্ডারে বা একটা কোঅর্ডিনেশন ফাংশনের আন্ডারে যার যেই সেট অফ স্টেশনটা থাকে, অর্থাৎ যতজন ইউজার থাকে সবাইকে নিয়ে তৈরি হয় বেসিক সার্ভিস সেট। তারপর একাধিক বেসিক সার্ভিস সেট নিয়ে তৈরি হয় কি? একটা এক্সটেন্ডেড সার্ভিস সেট। এই এক্সটেন্ডেড সার্ভিস সেটের মধ্যে কি কি থাকবে? এই এক্সটেন্ডেড সার্ভিস সেটের মধ্যে থাকবে সবগুলো বিএসএস, সেই বিএসএস গুলোকে যে ব্যাকবোন নেটওয়ার্কটা যুক্ত করেছে সেই ডিস্ট্রিবিউশন সিস্টেম, অর্থাৎ একাধিক বিএসএস আর ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই সবাইকে নিয়ে তৈরি হয় একটা এক্সটেন্ডেড সার্ভিস সেট। ডিস্ট্রিবিউশন সিস্টেম ব্যাকবোন নেটওয়ার্কেরই আরেকটা নাম। ফ্রেম কি? এটার সাথে আমরা পরিচিত। তাহলে অ্যাসোসিয়েশনটা কেন দরকার? যখন আমি একটা নেটওয়ার্কের একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কোনো একটা ফ্রেম ডেলিভার করতে হবে, তাহলে ডিস্ট্রিবিউশন সিস্টেমের অবশ্যই জানা থাকতে হবে যে সেই স্টেশনটাকে আমি কোথায় গেলে খুঁজে পাবো। কোনো একটা ইউজার যদি এক স্টেশন থেকে আরেক স্টেশনে কখনো মুভ না করে, তাহলে বলা হয় সেটা একটা স্টেশনারি স্টেশন, অর্থাৎ এখানে কোনো ট্রানজিশন হয় না। একটা বিএসএস থেকে, অর্থাৎ একটা এক্সেস পয়েন্ট থেকে আরেকটা এক্সেস পয়েন্টের কভারেজ আন্ডারে মুভ করাটা, এটাকে বলা হয় বিএসএস ট্রানজিশন। আর তুমি যদি টোটালি এই পুরো নেটওয়ার্কটা ছেড়ে চলে যাও, তাহলে সেটাকে বলা হচ্ছে ইএসএস ট্রানজিশন, অর্থাৎ এক্সটেন্ডেড সার্ভিসের ট্রানজিশন। এটা যখন তুমি করবে তখন কি হবে? তোমার কানেকশনটা ডিস্টার্ব হয়ে যাবে। অ্যাসোসিয়েশন হচ্ছে যখন তুমি একটা জায়গায় গিয়ে এক্সেস পয়েন্টের সাথে প্রথমবার যুক্ত হও, সেটা হচ্ছে অ্যাসোসিয়েশন। এখন তুমি যদি কোনো কারণে ওই কন্ট্রোল মডিউলটা ছেড়ে পার্শ্ববর্তী অন্য আরেকটা কন্ট্রোল মডিউলের আন্ডারে চলে যাও, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ওই কন্ট্রোল মডিউলের সাথে, অর্থাৎ সেকেন্ড কন্ট্রোল মডিউলের সাথে তোমার রিঅ্যাসোসিয়েশন। আর যদি টোটালি তুমি এই এক্সটেন্ডেড সার্ভিস সেটটাই ছেড়ে চলে যাও, তাহলে সেটা হচ্ছে টোটাল ডিসঅ্যাসোসিয়েশন। ম্যাক ফ্রেমের আমরা বিভিন্ন অংশ দেখেছি। এখানে ছিল ফ্রেম কন্ট্রোল, তারপরে ডিউরেশন আইডি, অ্যাড্রেস 1, অ্যাড্রেস 2, অ্যাড্রেস 3। এখানে অ্যাড্রেস গুলো প্রত্যেকটা হচ্ছে 6 বাইটের করে, অর্থাৎ একটা একটা অক্টেট মানে একটা একটা বাইট। তারপরে এখানে ফ্রেম কন্ট্রোলের মধ্যে থাকবে তোমার ফ্রেম সম্পর্কে ইনফরমেশন, যে এটা কোন ধরনের ফ্রেম, এটা কি ডিএস এর কাছে যাচ্ছে, অর্থাৎ ডিস্ট্রিবিউশন সিস্টেমের কাছে যাচ্ছে, নাকি ডিস্ট্রিবিউশন সিস্টেম থেকে আমার কাছে আসছে, এটা থেকে আমি কোন ধরনের ডাটা পাঠাচ্ছি, কন্ট্রোল ইনফরমেশন, ম্যানেজমেন্ট ইনফরমেশন, নাকি ইউজারের মেসেজ। তারপরে আসে ডিউরেশন, অর্থাৎ এই ফ্রেমটা পাঠাতে আমার কতখানি সময় লাগবে পাঠাতে, আবার সেটার অ্যাকনোলেজমেন্ট পেতে। অ্যাড্রেসটা হচ্ছে তোমার ট্রান্সমিটার অ্যাড্রেস, তারপরে হচ্ছে রিসিভার অ্যাড্রেস, আর কি সেই ডাব্লিউ ল্যান ইউজ করে আমি এই ফ্রেমটা পাঠাচ্ছি সেই ল্যান নেটওয়ার্কের অ্যাড্রেস। তারপরে আসে সিকোয়েন্স কন্ট্রোল। সিকোয়েন্স কন্ট্রোলটা হচ্ছে তোমার ফ্রেমের সিকোয়েন্স মেনটেন করার জন্য। তারপরে আসে কিউওএস কন্ট্রোল, এটা তোমার কোয়ালিটি অফ সার্ভিস সম্পর্কে ইনফরমেশন পাঠানোর জন্য। তারপরে আসে হাই থ্রুপুট কন্ট্রোল, এটা হায়ার যে ভার্সন গুলো আছে 802.11n, 802.11ac, 802.11ad, এটা এই স্ট্যান্ডার্ড গুলোতে ইউজ করা হয়। তারপরে আসে ফ্রেম বডি, অর্থাৎ তোমার অ্যাকচুয়াল যে মেসেজটা সেটা হচ্ছে এই ফ্রেম বডির মধ্যে দিয়ে যাবে। তারপরে আসে ফ্রেম সেট সিকোয়েন্স, যেখানে হচ্ছে তোমার এরর কানেকশন যদি থাকে তাহলে সেই এরর কিভাবে আমি রিকভার করতে পারি সেই ইনফরমেশন গুলো দেওয়া থাকে। সাথে আরেকটা জিনিস দেখাই, এখানে দেখো কি বলছে, একটু গ্রিনিশ করে যেই অংশগুলো সেগুলো বলছে কি অলওয়েজ প্রেজেন্ট, আর গ্রে কালারের যে অংশগুলো সেখানে বলা হচ্ছে প্রেজেন্ট অনলি ইন সার্টেন ফ্রেম টাইপস এন্ড সাবটাইপ। তার মানে কি, যখন আমি কোনো একটা ফ্রেম পাঠাই সেই ফ্রেমে এই অংশগুলো অবশ্যই থাকতে হবে, যে ফ্রেম কন্ট্রোল, ডিউরেশন আইডি, অ্যাড্রেস 1, ফ্রেম চেক সিকোয়েন্স। আর এগুলো ছাড়া বাকি যে অংশগুলো সেগুলো নাও থাকতে পারে কোনো একটা ফ্রেমের মধ্যে। যেমন আমি যদি চাই যে কোনো একটা ফ্রেমে আমি কোনো মেসেজ পাঠাবো না, কিন্তু আমি এখানে কন্ট্রোল ইনফরমেশন বা অন্যান্য ধরনের ম্যানেজমেন্ট ইনফরমেশন পাঠাবো, তখন এই ফিল্ড গুলো আর মাঝখানে কি হবে না, থাকবে না, এগুলো তখন চলে যাবে। আরো কোনো কোয়েশ্চেন?
যদি কারো কোনো কোয়েশ্চেন না থাকে তাহলে আমি এখন ক্লাসটা শেষ করছি, তোমাদের কুইজের এক্সেসটা দিয়ে দিচ্ছি।